22টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট সিকাডা। পেট্রোল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার। স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। 5 দশকে বাংলাদেশ উল্লেখযোগ্য আর্থসামাজিক অগ্রগতি সাধন করেছে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশি আলু রপ্তানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত। চিকিৎসা অবহেলায় ডাক্তার ডোরার মৃত্যুর অভিযোগ, যশোরে সংবাদ সম্মেলনে পরিবারের বিচার দাবি। যশোরে ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন চলছে। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে করোনা ভাইরাসের একটি ভেরিয়েন্ট, যার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে সিকাডা। অস্বাভাবিক উচ্চ সংখ্যক মিউটেশনের কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে এই ভেরিয়েন্টে প্রায় 75টি জিনগত পরিবর্তন রয়েছে, যার বড় অংশই স্পাইক প্রোটিনে ঘটেছে। এই স্পাইক প্রোটিনের মাধ্যমেই ভাইরাস মানবদেহের কোষে প্রবেশ করে। গবেষকদের ধারণা, দীর্ঘ সময় নজরদারির বাইরে থেকে নীরবে বিবর্তিত হওয়ার কারণে এটিকে সিকাডা নামে ডাকা হচ্ছে। 2024 সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এরপর দীর্ঘ সময় তেমনভাবে চোখে না পড়লেও 2025 এবং 2026 সালের শুরু থেকে এটি বিভিন্ন দেশে ধরা পড়তে শুরু করে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্ধেক অঙ্গরাজ্য সহ অন্তত 22টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। যদিও ভ্যারিয়েন্টটিতে ব্যাপক মিউটেশন রয়েছে, তবে এর সংক্রমণ হার এখনও তুলনামূলকভাবে কম এবং এটি পূর্ববর্তী ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা সৃষ্টি করছে এমন তথ্য পাওয়া যায়নি। আক্রান্তদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠছেন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই এবার 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভা থেকে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে, খবর তাস নিউজের। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। এই নিষেধাজ্ঞা 31 জুলাই পর্যন্ত চালু থাকতে পারে। নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে। তিনি আরও বলেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনও অনেক বেশি, তবে দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য। গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। ইউক্রেনের হামলায় কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ার পর তখন জ্বালানির চাহিদাও বেড়ে যায়। এ কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া আগেও কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল, তবে এবারের পরিস্থিতি ভিন্ন। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে তেল পরিবহন ব্যয় বেড়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এমন অবস্থায় রাশিয়ার এই সিদ্ধান্ত অন্যান্য দেশকে বিপদে ফেলতে পারে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন। শনিবার স্থানীয় সময় দুপুর 1:30 সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর 1:30টায় তিনি মারা যান। তার মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। মৃত্যুকালে স্বামী, এক ছেলে, এক মেয়ে, নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে তার। এছাড়াও আগামী 30 মার্চ বেলা 11টায় জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা, এরপর বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে, তারপর বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে বলে সাইরুল কবির জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, গত 5 দশকে বাংলাদেশ নানা প্রতিকূলতা অতিক্রম করে জাতিসংঘ সনদের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতি সাধন করেছে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2026 উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দিবসটি উপলক্ষে নিউ ইয়র্কের একটি স্থানীয় হোটেলে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত প্রায় 150টি দেশের স্থায়ী প্রতিনিধি, জাতিসংঘ সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রপ্তানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে। আজ ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন প্রদান করেছে। ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে। ভিয়েতনামের বিধি অনুযায়ী কোনো দেশ আলু রপ্তানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ সেই সব তথ্য যাচাই বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন প্রদান করে। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে 2025 সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় আজ থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রপ্তানির জন্য যোগ্যতা অর্জন করেছে। যশোরে এক সংবাদ সম্মেলনে চিকিৎসা অবহেলার কারণে ডাক্তার চাঁদ সুলতানা ডোরার মৃত্যুর অভিযোগ তুলেছে তার পরিবার। আজ প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিচার দাবি করেন। পরিবারের অভিযোগ, 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর ডোরাকে যথাযথ চিকিৎসা ও অস্ত্রোপচার পরবর্তী সেবা দেওয়া হয়নি। দায়িত্বরত চিকিৎসক সময় মতো রোগী পরিদর্শন করেননি এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ঝুঁকি মূল্যায়ন ছাড়াই চিকিৎসা শুরু করেন। এছাড়া রোগীর অবস্থা অবনতির পরও তা গোপন রাখা, আইসিইউ, এইচডিইউ সাপোর্টে বিলম্ব, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক না দেওয়া এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা রাখার অভিযোগও তোলা হয়। পরিবারের দাবি, চিকিৎসায় গুরুতর ত্রুটি ও অবহেলার কারণে ডাক্তার ডোরার মৃত্যু হয়েছে। তারা অভিযুক্ত চিকিৎসক ডাক্তার রেহনুমা জাহানের শাস্তি, চিকিৎসা দলের বিরুদ্ধে তদন্ত এবং লাইসেন্স বাতিল সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। যশোর ট্যাক্সিস বার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন চলছে। বেলা 12টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারের নির্বাচনে 15টি পদের বিপরীতে মোট 26 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে 2টি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে একটি হলো শাহজাহান আলী বিশ্বাস ও ইস্তিয়াক আহমেদ পরিষদ, যেখানে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপর প্যানেল তাজু বোরহান পরিষদ থেকে অংশ নিচ্ছেন 10 জন প্রার্থী। এছাড়া সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আশরাফুল আলম। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মোট 137 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনজীবীদের মতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।